ইরান কি সোজা হয়ে দাঁড়াবে নাকি আসলে যুক্তরাষ্ট্র পিচ টান দিয়ে দৌড় দিবে, কি মনে হয় আপনার কাছে? ইরান সোজা হয়ে দাঁড়াবে না, সোজা হয়ে কতক্ষণ থাকবে এটা দেখার বিষয়। যত বেশি থাকবে তত বেশি মানে তাদের টিকে থাকার সম্ভাবনা আছে। তবে দেখার বিষয় হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্র আসলে পিচ টান দেবে কিনা। আমরা আবার ট্রাম্পকে অনেক সময় দেখছি তার সে একটা লক্ষ্য নির্ধারণ করে, পরে আবার বলে এইটা লক্ষ্য ছিল ওইটা লক্ষ্য ছিল এইটা, লক্ষ্য চেঞ্জ করে দিতে পারে। বলতে পারে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমার লক্ষ্য ছিল, এটা মোটামুটি একটা জায়গায় আসতে পারছে, এবার খোদাফেজ এসে চলে আসতে পারে। আবার সে মাঝখানে কিন্তু বলে বসছে, এখানে আবার কিছু ঘটনা ঘটে গেছে মাস কয়েকের মধ্যে, সেখানে ইরানে কিন্তু একটা গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখানে কেউ বলে 5,000, 10,000, কেউ বলে 30,000 পর্যন্ত বলে আর কি, যে সেখানে মানুষকে হত্যা করেছে এই ইরান সরকার। এবং সেই সময় সে একটা মেসেজ দিয়েছিল, হেল্প ইজ কামিং, সাহায্য আসতেছে। মানে তিনি একজন বিশাল মসিহা হয়ে গেছেন, মানুষকে রক্ষা করতে আসতেছেন, ইরানের জনগণকে রক্ষা করতে আসছেন। কিন্তু এইটা নিয়ে যে তিনি একটা বিশাল মানে ত্রাতা হওয়ার চেষ্টা করেছেন ইরানের সাধারণ মানুষের, সেটা কিন্তু ইরানের সাধারণ মানুষ তাকে রিফিউজ করে দিয়েছেন, নেগেট করে দিয়েছে, তাকে নাকচ করে দিয়েছে। নাকচ করে দিছে, এটা বোঝা যাচ্ছে যে এত বড় ঘটনার পরও সেখানে কিন্তু এখন আর কোনো মুভমেন্ট নাই। বরঞ্চ এখন সব মানুষ সরকারের পক্ষে এবং যারা সরকারের বিপক্ষে ছিল, পক্ষ বিপক্ষ সবাই মিলে কিন্তু এখন হচ্ছে গিয়ে এই আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু রাজপথে অবস্থান গ্রহণ করছে। এই ফলশ্রুতিতে যে ইরানের ছাত্রদেরকে দিয়ে বা ইরানের বিভিন্ন শহরগুলোতে সাধারণ মানুষ যারা হচ্ছে গিয়ে ইরানের যে জিনিসপত্রের দাম প্রচণ্ড আকারে বেড়ে গেছে, সেখানে যে এই কারণে যে আন্দোলনগুলো তৈরি হয়েছে, সে আন্দোলনকারীদেরকে দিয়ে হচ্ছে এই সরকার এই রেজিম চেঞ্জ করার যে পরিকল্পনাটা ছিল বলে মনে হয়, সেটি মনে হয় ব্যর্থ হয়েছে। তারপরে এখন যেটা তারা হাত বাড়িয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা তারা ইরাকেও করেছে, যেটা তারা লিবিয়াতেও করছে, যে রেজিমটা চেঞ্জ করে ঠিকমতো হজম করতে না পারার পর তারা তো করে যে হচ্ছে কি বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন দলে দলে তারা হচ্ছে কি গৃহযুদ্ধ লাগিয়ে দেয়, কুর্দিদেরকে নিয়ে তারা সেদিকে হাত রেখেছে। কিন্তু হাত রাখলেও কুর্দিদের অবস্থাটা একটু বুঝতে হবে। কুর্দিরা তো মায়ের খায় নাই কার কাছে, কুর্দিদেরকে গণহত্যা চালায় নাই কে? ইরাক চালাইছে গণহত্যা তাদের উপর, তুর্কি তাদের উপর গণহত্যা চালাইছে, সিরিয়া তাদেরকে গণহত্যা চালাইছে, ইরান তাদেরকে গণহত্যা চালাইছে, এমনকি শোনা যায় আর্মেনিয়াতেও কিছু আছে অল্প কিছু মানুষ, তাদের উপরেও সেইখানে নাকি তারা হত্যাকাণ্ড চালাইছে। এরকম হচ্ছে, এবং তারা নানা রকম ভাগে ভাগে বিভক্ত, কুর্দিদের মধ্যে অনেক রকম বিভক্তি হয়ে গেছে এই এত বছরে বিভিন্ন দেশে ভাগ হয়ে থাকার কারণে। এবং একটা সময় সেখানে কুর্দিদের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন নাই, এবং তাদেরকে দিয়ে কিছুই করা যাবে না। তাদের প্রশ্নে হচ্ছে সমস্ত ইরানবাসী হচ্ছে একমত, মানে এক কাট্টা থাকবে। আর একটা ব্যাপার ঘটবে আর কি, সেটা হলো কৌশলগত জায়গায় আসছে হলো তুরস্ক চুপচাপ আছে, এখনও সে কোনো কিছু বলে না টলে না। কিন্তু কুর্দিদের ব্যাপারে কিন্তু তুরস্ক খুবই স্পর্শকাতর, যদিও এটা হুমায়ুন কবির স্যার উনি আরও ভালোভাবে বলবেন আর কি, তার অভিজ্ঞতা আছে সরাসরি। তারা খুবই সেই জায়গায় হচ্ছে গিয়ে কিন্তু সেন্সিটিভ কুর্দিদের প্রশ্নে আর কি। ফলে এইটা নিয়ে কতটা খেলা খেলবে, এই ধরনের খেলা যদি না খেলতে পারে, আমি শুনলাম টিভিতে দেখলাম না কোথায় পড়লাম আর কি, যে তাদের একটা ড্রোন তৈরি করতে লাগে হচ্ছে $35,000 হচ্ছে ইরানের, এটা অনেক খরচ। কিন্তু এই ড্রোনটাকে ধ্বংস করতে নাকি আমেরিকার খরচ পড়তেছে হচ্ছে কোথাও $1,00,000, কোথাও লাগতেছে $40,00,000। ওটা একটা বিরাট ব্যাপার আর কি, অনেক খরচের ব্যাপার স্যাপার আর কি। এই খরচের ব্যাপার স্যাপার কতক্ষণ পর্যন্ত হচ্ছে চালাতে পারবেন ট্রাম্প প্রশাসন, এইটা একটা দেখবার বিষয়। ফলে এই খরচটার জন্যই হয়তো তারা হঠাৎ দেখবেন যে ট্রাম্প তার মুখের কথা বদল করে ফেলছে, বদল করে বলবে যে আমার লক্ষ্য তো এটা ছিল না, আমার লক্ষ্য ছিল শুধু আলী খামেনিকে হত্যা করা, আমি আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে আমার মিশন কমপ্লিট, আমি জিতে গেছি, আমি চলে গেলাম কোথায়। তখন আবার উল্টা ফাঁদে পড়ার সম্ভাবনা আছে ইসরায়েলের। ইসরায়েলকে মাঠে নামায় গাছে তুলে ট্রাম্প চলে গেল, এরকম একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়।